গ্রেফতার ইউকো ব্যাংকের অবসরপ্রাপ্ত সিএমডি। ব্যাংক জালিয়াতির অভিযোগে ইডির জালে অবসরপ্রাপ্ত সিএমডি। দিল্লি থেকেই গ্রেফতার করা হয় ইউকো ব্যাংকের অবসরপ্রাপ্ত সিএমডি কে। গ্রেফতার ইউকো ব্যাংকের অবসরপ্রাপ্ত সিএমডি। ব্যাংক জালিয়াতির অভিযোগে ইডির জালে অবসরপ্রাপ্ত সিএমডি। আরো ডিটেল জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, ঠিক কি কি অভিযোগে গ্রেফতার এই অবসরপ্রাপ্ত সিএমডি? প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো, সুবোধ কুমার গোয়েল এই অবসরপ্রাপ্ত সিএমডি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, তাকে ইতিমধ্যেই নগর দায়রা আদালতের যে বিশেষ ইডি আদালত রয়েছে সেখানে পেশ করা হয়েছে ইডির তরফে। এবং গত ডিসেম্বর মাসে কলকাতারই একজন ব্যবসায়ী, যার হচ্ছে স্টিল এবং সিমেন্ট কোম্পানি রয়েছে, সঞ্জয় সুরেখা, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 2022 সালে সঞ্জয় সুরেখার বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি বা ব্যাংক প্রতারণার কিন্তু অভিযোগ উঠেছিল। প্রায় একাধিক বেনামি সংস্থা খুলে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বিভিন্ন বেনামি সংস্থার নামে ঋণ বা টাকা তুলেছিলেন ওই সঞ্জয় সুরেখা নামে ওই ব্যবসায়ী। এবং এই ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তৎকালীন এই সিএমডি সুবোধ কুমার গোয়েলের কিন্তু হাত রয়েছে, বা তার মাধ্যমে এই সঞ্জয় সুরেখার বিভিন্ন বেনামি সংস্থাতে কিন্তু টাকা পাইয়ে দেওয়া হয়েছিল, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। তদন্ত করতে গিয়ে এই সঞ্জয় সুরেখার বাড়িতে যখন অভিযান চালানো হয়েছিল ইডির তরফে, প্রচুর পরিমাণে প্রায় 4.5 কোটি টাকার মূল্যের কিন্তু সোনার গয়না কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছিল এবং একাধিক বেনামি সংস্থার কিন্তু তথ্য নথি উঠে এসেছিল। এবং সেই সমস্ত নথি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কিন্তু এই সঞ্জয় সুরেখার বিভিন্ন যে বেনামি সংস্থা, সেখানে কিন্তু লোন পাইয়ে দেওয়া হয়েছিল বা ঋণ পাইয়ে দেওয়া হয়েছিল, এবং সেই টাকাগুলো কিন্তু পরিশোধ করা হয়নি। এবং এই লোন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল তৎকালীন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএমডি সুবোধ কুমার গোয়েলের, এবং তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে ব্যাংশাল কোর্টের যে ইডি বিশেষ আদালত রয়েছে সেখানে পেশ করা হয়েছে ইডির তরফে। বেশ। ধৃত ইউকো ব্যাংকের অবসরপ্রাপ্ত সিএমডি। ব্যাংক জালিয়াতির অভিযোগে ইডির জালে অবসরপ্রাপ্ত সিএমডি। দিল্লি থেকে ধৃত ইউকো ব্যাংকের অবসরপ্রাপ্ত সিএমডি। ধৃত ইউকো ব্যাংকের অবসরপ্রাপ্ত সিএমডি সুবোধ কুমার গোয়েল। ব্যাংক জালিয়াতিতে আগেই ধৃত এক সংস্থার কর্ণধার। আজই ধৃত সুবোধ কুমার গোয়েলকে আদালতে পেশ। বাগদার দিকে নজর রাখা যাক। জেলা শাসকের সামনেই খুলল হাসপাতালের সহায়তা কেন্দ্র। বেলা 10টা বাজলেও খোলেনি হাসপাতালের সহায়তা কেন্দ্র। সে ছবিটা দেখাচ্ছি। এখানে একটু ফুটফল কম হচ্ছে বলে আমরা স্যারকে জানিয়েছি। এখানে ফুটফল খুবই কম, একদমই স্যার আসে। গতকাল 10 জন মতো আসে না কেউ, সেইভাবে এটাকে চেঞ্জ করে দেওয়াই ভালো। সরাসরি রয়েছে প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, জেলা শাসকের সামনেই খুলল হাসপাতালের সহায়তা কেন্দ্র। কি বললেন তিনি, কখন পরিদর্শনে গিয়েছিলেন এবং কি নির্দেশ দিলেন? দেখো প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বাগদা ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আজকে পরিদর্শনে এসেছিলেন উত্তর 24 পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, এবং তার সঙ্গে ছিল বনগাঁর এসডিও, বাগদার বিডিও, অনেক প্রশাসনিক আধিকারিকরা। প্রাথমিকভাবে যারা প্রথমে বাগদা গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যায় এবং সেখানে ডিএম বিভিন্ন পরিষেবা নিয়ে বিএমএইচের সঙ্গে কথা বলেন, এবং যে সমস্ত রোগীরা বাগদা গ্রামীণ হাসপাতালে আজকে চিকিৎসা করাতে এসেছিল তাদের কাছে জানতে চান যে এখান থেকে বিনামূল্যে ওষুধ পাওয়া যায় কিনা, কি কি পরিষেবা দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু খুঁটিয়ে দেখেন তিনি। বিএমএইচের সঙ্গে তিনি হাসপাতাল পরিদর্শন করেন, যে সমস্ত রোগীরা ভর্তি আছেন তাদের সঙ্গে কথা বলেন, তারা বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন, কি পরিষেবা পাচ্ছেন সেই বিষয়েও জানতে চান। পরবর্তীতে দেখা যায় হাসপাতালের পাশেই পড়েছিল বিভিন্ন রকম আবর্জনা, সেই আবর্জনার স্তূপ দেখেও তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন গ্রাম পঞ্চায়েতকে যে প্রতিদিন সেখান থেকে এই আবর্জনার স্তূপ পরিষ্কার করা যায় কিনা। সে বিষয়ে জানতে চাইবো যে আজকে বেলা 10টা বাজলেও খোলেনি হাসপাতালের সহায়তা কেন্দ্র। প্রতিদিনই কি এই ছবি দেখা যায়? একদমই
একদমই এই পরিদর্শনের সময় কিন্তু ডিএম এর নজরে আসে যে বাগদা গ্রামীণ হাসপাতালে যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, যেখানে বিভিন্ন রকম পরিষেবা সাধারণ মানুষ পাওয়ার কথা, সেই পরিষেবা কেন্দ্র বন্ধ ছিল। যখন 10টা বাজে ডিএম সেই ঘরের সামনে দাঁড়িয়ে কিন্তু জিজ্ঞাসা করেছেন কেন এখনও এই পরিষেবা কেন্দ্র বন্ধ। সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে বিডিও এই পরিষেবা যিনি দেন তাকে ফোন করেন এবং তার সঙ্গে কথোপকথন হয়। পরবর্তীতে ডিএম এর সামনেই সেই ঘর খোলা হয় এবং ডিএম জানতে চান যে এখান থেকে কত মানুষ প্রতিদিন পরিষেবা পায়, কি পরিষেবা পায়, কি অবস্থায় আছে এই বাংলা সহায়তা কেন্দ্র, সে বিষয়ে কিন্তু তিনি জানতে চেয়েছেন এবং এই পরিষেবা এখান থেকে সঠিকভাবে পাচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু তিনি তদারকি করেছেন। পরবর্তীতে তিনি জানিয়েছেন যদি এখানে সঠিকভাবে পরিষেবা না পাওয়া যায় তাহলে এই পরিষেবা কেন্দ্র অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র এখান থেকে অন্যত্র স্থানান্তর করা যায় কিনা সে বিষয়ে কিন্তু তিনি ভাববেন বা স্থানীয় যে সমস্ত প্রশাসন আসেন অর্থাৎ বিডিও এসডিওকে বলেছেন যে এই বিষয়ে দেখতে যে এখানে সঠিকভাবে পরিষেবা মানুষ যদি না পেয়ে থাকে তাহলে অন্যত্র পরিবর্তন করা যায় কিনা সে বিষয়ে ভাবতে কিন্তু তিনি জানিয়েছেন। প্রিয়াঙ্কা। বেশ। আমাদের মাননীয় জেলাশাসক উনি বাগদা বিপিএসসির বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন ওটি, তারপরে আপনার ওপিডি এইসব জায়গায় পরিদর্শন করলেন। এখানে সার্ভিস ডেলিভারি কীরকম দেওয়া হচ্ছে সেটাই বিএসকের অপারেটরকে জিজ্ঞাসা করলেন। সম্প্রতি আমরা দেখেছি ভোটার লিস্টে ভুরি কারচুপির অভিযোগ, আর এবার সর্ষের মধ্যেই ভূত। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সাসপেন্ড কমিশনে কাজ করা সরকারি এক আধিকারিক। ভোটার লিস্টের নাম তোলা ও বাদ দেওয়ায় কারচুপি। কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইয়ের বিরুদ্ধে এবার কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, যদি তোমার প্রশ্নটা আরো একবার করো। সোমরাজ, কি কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই যে সর্ষের মধ্যেই ভূত, ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সাসপেন্ড করা হলো, আর কি কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে। মূলত সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেক্ষেত্রে কত সংখ্যক ভোটার লিস্টের নাম তোলা বা বাদ দেওয়া হয়েছে সাম্প্রতিক সময় তার রিপোর্ট যেমন চাওয়া হয়েছে, তেমনি আজকে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি একটি বৈঠক করছেন চেতলায় এবং সেই বৈঠক প্রায় শেষ পর্যায়ে। সিস্টেম ম্যানেজার, সহকারী সিস্টেম ম্যানেজার, ডেটা এন্ট্রি অপারেটর তাদের নিয়ে এই বৈঠক হচ্ছে। মূলত সিস্টেম ম্যানেজার, সহকারী সিস্টেম ম্যানেজার এবং ডেটা এন্ট্রি অপারেটরদের কি ভূমিকা রয়েছে এবং নির্বাচন বিশেষ করে ইলেকটোরাল রোলের ক্ষেত্রে তাদের কি কাজ রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে এই বৈঠকে বলেই মনে করা হচ্ছে। তার কারণ যেহেতু একজন সহকারী সিস্টেম ম্যানেজারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ভোটার লিস্টে কারচুপির, যেটি তার এখতিয়ার এর মধ্যে পড়ে না, কিন্তু এখতিয়ার বহির্ভূতভাবে তিনি মোবাইলে ওটিপি নিয়ে কাজ করছিলেন, তাই সেক্ষেত্রে রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের সরাসরিভাবে যারা সিস্টেম ম্যানেজার বা সহকারী সিস্টেম ম্যানেজার বা ডেটা এন্ট্রি অপারেটররা রয়েছেন তাদের দায়িত্ব কি সেই সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া এবং তাদের কি ভূমিকা রয়েছে নির্বাচন কমিশনের ইলেকটোরাল রোলে কাজের ক্ষেত্রে সেই সম্পর্কে বিস্তারিত ধারণাও দেওয়া হচ্ছে এই বৈঠকে বলেই কমিশন সূত্রে খবর। এবং এই কারচুপিটা একবার জানতে চাইবো, এই যে কারচুপিটা প্রকাশ্যে এলো কিভাবে সোমরাজ? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে নির্দিষ্ট কিছু অভিযোগ আসে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়। তদন্ত দেখা যায় যে দুজন আধিকারিক যারা ইলেকটোরাল রোলের মূল কাজ করেন তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড নিয়ে তিনি অবৈধভাবে ভোটার লিস্টে নাম তোলা বা বাদ দেওয়ার কাজ করছেন। কারণ তদন্তে যখন তার মোবাইল ফোনটি নেওয়া হয় তার মোবাইল ফোনে দেখা যায় যে নির্দিষ্টভাবে ওটিপি আসছে তার ফোনে, যেটি তার মোবাইল ফোনে আসার কথা নয়। এবং তারপরেই তদন্তকারীরা গোটা বিষয়টি নিয়ে প্রমাণ পায় এবং প্রমাণ পাওয়ার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সুপারিশ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যাতে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়। এবং সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই ওই কর্মীকে সাসপেন্ড করেছে, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সোমরাজ, কোনোভাবে কি জানা যাচ্ছে ভুয়ো কতজনের নাম তোলা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে? দেখো, সেই কাজটি এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ, তবে অবশ্যই গোপনীয়তার স্বার্থে এখনই জাতীয় নির্বাচন কমিশনের তরফে কোনো কিছু না বলা হলেও সূত্র মারফত জানা যাচ্ছে যে গোটা বিষয়টি তারা আইডেন্টিফাইয়ের চেষ্টা চলছে। ইতিমধ্যে আইডেন্টিফাই তারা শেষ পর্যায়ে এবং সেক্ষেত্রে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমাতে নাকি অন্য কোথাও এই ঘটনা ঘটছে সেটাও আইডেন্টিফাইয়ের চেষ্টা চলছে। বেশ।
আসছি পরের খবরে। পাখির চোখ 26-এর ভোট, তৃণমূলে বড় সড় রদবদল। বীরভূম ও উত্তর কলকাতায় রইল না জেলা সভাপতি পদ। কেষ্টর জেলা চালাবে কোর কমিটি। উত্তর কলকাতার জন্য গড়া হলো নতুন কোর কমিটি। বেশিরভাগ জেলায় সভাপতি ও চেয়ারম্যান পদে নতুন মুখ। টার্গেট 2026। বছর ঘুরলেই বিধানসভা ভোট। 25 মেতেই সংগঠনের ভিত আরো শক্ত করতে জোর কদমে নেমে পড়ল তৃণমূল। বীরভূম থেকে কলকাতা সংগঠনে বড় সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। বীরভূমের জেলা সভাপতি আর রইলেন না অনুব্রত মণ্ডল। এখন কেষ্ট শুধুই কোর কমিটির একজন সদস্য। বীরভূমের সংগঠন পরিচালনা করবে 9 সদস্যের কোর কমিটি। একসময় বীরভূম বলতে বোঝাতো অনুব্রত মণ্ডলকে। দুর্নীতির দায়ে জেলে যেতে হয় বীরভূমের জেলা সভাপতিকে। তখন থেকে সংগঠন পরিচালনার জন্য কোর কমিটি তৈরি করে দেয় শীর্ষ নেতৃত্ব। অনুব্রত জেলে থাকার সময় কোর কমিটির হাতেই ছিল বীরভূম জেলার রাশ। জেল থেকে ফিরে আসার পর অনুব্রত মণ্ডলকে নিয়ে কোর কমিটির মধ্যে অস্বস্তি শুরু হয় বলে তৃণমূল সূত্রে খবর। কিছুদিন ধরেই অনুব্রত মণ্ডল কোর কমিটিকে অপ্রাসঙ্গিক রেখে বেশ কিছু কর্মসূচি একাই নিচ্ছিলেন বলে অভিযোগ। শীর্ষ নেতৃত্বের কাছে বারবার সেই অভিযোগ জেলা থেকে পৌঁছয়। অনুব্রতর নেওয়া একাধিক কর্মসূচিতে উপস্থিত থাকছিলেন না কাজল শেখও। 26-এর ভোটের আগে বীরভূম জেলায় এই দ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করতে চায়নি তৃণমূল। সে কারণেই অনুব্রত মণ্ডলকে সভাপতির পদ থেকে সরিয়ে বীরভূমের সংগঠন পরিচালনায় কোর কমিটিতেই আস্থা রাখল তৃণমূল। এমনকি বীরভূম থেকে জেলা সভাপতির পদটাই তুলে দিল তৃণমূল কংগ্রেস। এই কোর কমিটি 26-এর নির্বাচনে সংগঠন পরিচালনা করবে। এদিন রদবদল করে এই বার্তাও অনুব্রত মণ্ডলকে সরাসরি দিল শীর্ষ নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেখানে হচ্ছে আমাদের কোর কমিটি যেটা ছিল 7 জন ছিল, সেটা 9 জন হয়েছে। সুতরাং 9 জন হয়েছে, আমরা 2 এমপিকে এখানে সংযুক্ত করা হয়েছে। এটা দলীয় সিদ্ধান্ত, এখানে দলের বাইরে তো আমরা নই। সুতরাং দল যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে আমরা মান্যতা দিই। বীরভূমের পর উল্লেখযোগ্য রদবদল কলকাতা উত্তরে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ থেকে সরিয়ে করা হলো চেয়ারম্যান। এখানেও ফলো করা হচ্ছে বীরভূম মডেল। সংগঠন পরিচালনায় উত্তর কলকাতাতেও 9 জনের কোর কমিটি তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস। এখানেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের উত্তর কলকাতার নেতাদের বারবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এই রদবদলও সেই কারণেই বলে মনে করা হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, রদবদলের ক্ষেত্রে সবথেকে বেশি মাথায় রাখা হয়েছে নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি, সকলকে নিয়ে চলার মানসিকতা, দলের প্রতি দায়িত্ববোধ, তৃণমূল স্তরে যোগাযোগ, কাঁধে কাঁধ মিলিয়ে চলার মানসিকতা। গত কয়েক বছরে বারবার তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। কয়েকজনকে জেলেও যেতে হয়েছে। দুর্নীতির সেই সব অভিযোগ প্রমাণ না হলেও তৃণমূল সেই সব মুখকে সামনে রেখে ভোটের যুদ্ধে নামতে নারাজ বলেই খবর। তাই স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের কাঁধে গুরু দায়িত্ব। মাপকাঠিকে সামনে রেখে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। যেমন মুর্শিদাবাদ, বহরমপুর থেকে মালদার চেয়ারম্যান বদল। দমদম, বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বে পার্থ ভৌমিক। আরামবাগের চেয়ারম্যান হলেন সাংসদ মিতালি বাগ। বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান হলেন মমতা বালা ঠাকুর। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বেশ কিছু জেলায় সভাপতি নির্বাচন এখনো থমকে। এখনো রাজ্য সভাপতি নির্বাচনও করতে পারেনি পদ্ম শিবির। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের দামামা বাজার প্রায় 1 বছর আগেই জোর কদমে সংগঠনে রদবদলের কাজ শুরু করে দিল, যা বিরোধীদের থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কয়েক কদম এগিয়ে রাখল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। নিউজ 18 বাংলা।